তো চলুন শুরু করি আমরা। আমরা আজকে বেসিক অ্যাকাউন্টিং ক্লাস 2 এর সেকেন্ড ক্লাসে আছি। হিসাব বিজ্ঞানের যে টপিকটা নিয়ে আজকে আমাদের মূল আলোচনার বিষয়, এটা সরাসরি কোশ্চেন না হলেও এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ পরবর্তী বিষয়গুলো বোঝার জন্য। খুবই গুরুত্বপূর্ণ এই কনসেপ্টটা। এটার উপরে বেজ করে আসলে দুতরফা দাখিলা পদ্ধতি বা পরবর্তী যত রকমের অঙ্ক আছে বা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেগুলোর সলিউশন আমরা এর উপরে বেজ করেই করি। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের ঘটনার সম্মুখীন আমরা হই, কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতিতে সমস্ত ঘটনাগুলোকে নিয়েই আমাদের কাজ করতে হয় না। যে ঘটনাগুলোকে শুধুমাত্র কাজের জন্য আমাদের লাগবে সেইগুলোকে চিনতে পারাটা আমাদের খুবই জরুরি। দৈনন্দিন বহু রকমের ঘটনা ঘটবে, এর মধ্য থেকে শুধুমাত্র সেই সমস্ত ঘটনাকেই আমাদের আইডেন্টিফাই করে করতে হবে এবং সেই ঘটনাগুলোকে নিয়ে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সাজাতে হবে, উত্তর বের করতে হবে। এই ঘটনাগুলোকে আমরা বলছি লেনদেন। এবার কোনো একটা ঘটনা সেটা লেনদেন হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকতে হয়, অন্ততপক্ষে অঙ্ক করার জন্য যে সমস্ত বৈশিষ্ট্য আমার লাগেই, সেই কথাগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে আজকের ক্লাসটা সাজিয়েছি। ডান পাশের বক্সে একটু হাইলাইটেড ওয়েতে কয়েকটা পয়েন্ট মেনশন করা আছে। এই পয়েন্টগুলো হচ্ছে যদি কখনো থিওরিটিক্যাল কোশ্চেন আসে, এই ধরনের একটা কোশ্চেন প্রায়শই আসে যে আহ, ঘটনা ঘটনা কোনটি লেনদেন, বা সব ঘটনাই লেনদেন কিনা, বা প্রত্যেকটা লেনদেন ঘটনা কিন্তু প্রত্যেকটা ঘটনা লেনদেন নয়, ব্যাখ্যা করুন। এই টাইপের একটা কোশ্চেন আসে। ওই কোশ্চেনের অ্যান্সারটা করতে যেয়ে আমাদের এই 7টা পয়েন্টের বেসিসে আমরা অ্যান্সার করতে পারি। আর আমাদের এইখানে আলোচনার জন্য বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমরা মোটামুটি অন্ততপক্ষে 4টা পয়েন্টকে মাথায় রেখে বিবেচনা করব যে ঘটনাটা লেনদেন কিনা, বা লেনদেন হতে গেলে কি সমস্ত বৈশিষ্ট্য অবশ্যই অবশ্যই থাকতে হয়, না থাকলে আমরা সেটাকে ঘটনা বলি না, সরি লেনদেন বলি না। তো সেইগুলো নিয়েই হচ্ছে আমাদের মূল আলোচনা আজকের। আবার একটু বলি, যদি থিওরিটিক্যাল কোশ্চেনের অ্যান্সার করতে হয় তাহলে 7টা পয়েন্টের বেসিসে আলোচনা করব, যেটা আমাদের এদিকে একটু হাইলাইট করে দেওয়া আছে। এই 7টা পয়েন্টকে যখন থিওরিটিক্যাল আমি অ্যান্সার করব, আর ম্যাথমেটিক্যাল প্রবলেমটাকে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বা লেনদেন শনাক্তকরণ, যেটাকে আমরা হিসাব চক্রের প্রথম ধাপে নামকরণ করেছি, এইটাকে শনাক্তকরণ করতে গেলে আমার বাম পাশ দিয়ে আমি যে আলোচনায় যাচ্ছি এখানে অন্ততপক্ষে 4টা পয়েন্ট আছে। এই 4টা পয়েন্টকে আমার মাথায় রাখতে হবে যে কোনো ঘটনাকে লেনদেন বলবো যদি এই 4টা পয়েন্টের আওতাভুক্ত হয়। প্রথম যে বিষয়টা বিবেচনায় আনতে হবে সেটা হচ্ছে আর্থিক প্রভাব থাকতে হবে, অর্থাৎ অর্থনৈতিক একটা প্রভাব থাকতে হবে। প্রত্যেকটা যে কোনো ইনসিডেন্ট বা যে কোনো ঘটনাকেই আমরা ঘটনা বলে আইডেন্টিফাই তো করতেই পারি, কিন্তু সেটাকে হিসাবভুক্ত করব কিনা, সেটাকে আমাদের হিসাব চক্রের ধাপ হিসেবে মনে করব কিনা, বা আমাদের অঙ্কে এটাকে কাজে লাগবে কিনা, এইটা বোঝার জন্য প্রথমেই আমার যে ঘটনাটা সামনে আসছে এই ঘটনাটা বিবেচনা করতে হবে যে এটা অর্থনৈতিক এর প্রভাবটা কি। যদি অর্থনৈতিক প্রভাব না থাকে তাহলে সেটাকে আমরা লেনদেন হিসেবে স্বীকৃতি দিব না। এটা হচ্ছে প্রথম বিষয়। আর্থিক প্রভাব থাকতে হবে এই ঘটনাটার মধ্যে, প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থার উপরে প্রভাব থাকতে হবে। যেমন একটা ঘটনা যদি আমরা দেখি, আহ, একজন ব্যক্তি যিনি হচ্ছেন একটা প্রতিষ্ঠানের মালিক, তিনি 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। যদি এরকম একটা ঘটনা আমাদের সামনে আসে, এক্স ওয়াই জেড যে কোনো একজন ব্যক্তি তিনি 50,000 টাকা নিয়ে একটা ব্যবসা স্টার্ট করলেন, তাহলে এইখানে 50,000 টাকা তিনি ব্যক্তিগতভাবে নিয়ে আসলেন। তার কিসের টাকা, ব্যাংক থেকে তুলছে নাকি ক্যাশ ছিল নাকি বউয়ের গহনা বিক্রি করছে, এগুলো দেখার বিষয় না। বিষয়টা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান যে রান করার জন্য টাকাটা নিয়ে আসছে, এখানে ব্যবসা প্রতিষ্ঠান কি পেল? ব্যবসা প্রতিষ্ঠান পেল নগদ অর্থ। অর্থাৎ এইখানে ব্যবসা প্রতিষ্ঠানের কাছে এই নগদ অর্থটা একটা সম্পদ হিসেবে পরিগণিত হচ্ছে। অন্যদিকে
যেহেতু মালিক নিজে নিয়ে আসছেন, তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি মালিকানা সত্ত্ব বা মূলধন। তাহলে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্যই কিন্তু আমার দুটো এন্টিটি পেয়ে গেলাম, দুটো অ্যাকাউন্ট পেয়ে গেলাম। একটা হচ্ছে সম্পদের, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্বের। কোনো একটা ঘটনা লেনদেন হতে গেলে আমাদের দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে, বা এই বৈশিষ্ট্যটা আমার ওই ঘটনার মধ্যে থাকতে হবে, সেটা হচ্ছে টাকার অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। একটা ঘটনা টাকার অঙ্কে পরিমাপযোগ্যতা থাকতে হবে। এই একটু আগে যে এক্সাম্পলটা আমরা দেখলাম, যে মালিক বা এক্স ওয়াই জেড একজন পার্সন, তিনি 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এখন এই ঘটনাটাকে শুধুমাত্র 50,000 টাকা, এই এই পার্টটা ফেলে দেই আমরা। যদি বলি এক্স ওয়াই জেড একজন ব্যক্তি, তিনি ব্যবসা আরম্ভ করলেন। এখন ব্যবসা আরম্ভ করলেন, এটা তো মনে হচ্ছে যে ব্যবসার নামে নতুন একটা এন্টিটির এস্টাবলিশমেন্ট হলো, বা কিছু একটা রান করলো। কিন্তু সেটাকে টাকার অঙ্ক দ্বারা পরিমাপ করা যাচ্ছে না। তাহলে ইম্প্যাক্ট কতটুকু, এইটা কিন্তু আমরা বুঝতে পারছি না, যে ইম্প্যাক্টটা কতটুকু। তো ইম্প্যাক্টটাও বোঝার সুযোগ থাকতে হবে, টাকার অঙ্কের পরিমাণটাও আমার বোঝার সুযোগ থাকতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে কমপক্ষে দুটি পক্ষ থাকতে হবে। তিনটি চারটি পক্ষও থাকতে পারে, কিন্তু কমপক্ষে দুটি পক্ষ থাকতে হবে। দ্যাট মিনস এইখানে আমাদের আহ অন্তত পক্ষে দুটো হিসাবের উপর প্রভাব থাকতে হবে। দুইটা ব্যক্তি, যদি সনাতন পদ্ধতির ক্ষেত্রে বলি সেরকম। আবার আধুনিক পদ্ধতিতে গেলে দুটো হিসাব অন্তত পক্ষে থাকতে হবে। তার মানে দুটি পক্ষ অন্তত পক্ষে থাকতে হচ্ছে। কোনো সিঙ্গেল পক্ষ থাকলে বা ইন্ডিভিজুয়াল পক্ষের ক্ষেত্রে আমরা সেটাকে লেনদেন হিসেবে আইডেন্টিফাই করব না। এখন এই যে লেনদেন কি না, ডিরেক্ট এই টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসার প্রবণতা নাই। তবে লেনদেন কি না এটা আমার যদি বুঝতে না পারি, তাহলে যেটা হবে, আমাকে হিসাব সমীকরণের উপর প্রভাব, এই ধরনের একটা কোশ্চেন আসে, প্রায় সেই আসে এই কোশ্চেনটা। অন্তত পক্ষে ওইটার অ্যান্সার করতে গেলেও লেনদেন কিনা, সেই লেনদেনটা আমার ফাইন্ড আউট করতে হবে। 10টা ট্রানজাকশন বা 10টা ঘটনা আপনার সামনে দিয়ে রাখলো। এই 10টা ঘটনা থেকে বলল যে নিম্নের তথ্যগুলোর ভিত্তিতে আপনি, বা উপরের তথ্যগুলোর ভিত্তিতে আপনি হিসাব সমীকরণের উপর প্রভাব আলোচনা করেন বা প্রভাবটা দেখান। এখন যেটা লেনদেন নয়, সেটার তো হিসাব সমীকরণে কোনো প্রভাব থাকবে না। ওই 10টা ঘটনার মধ্যে মধ্যে দুইটা আছে এরকম যে লেনদেন নয়। তো কোন দুইটা লেনদেন নয় সেটা বুঝতে গেলেও, বা হিসাব সমীকরণের প্রভাব যে বাকি 8টার প্রভাব থাকবে, এই 8টা আইটেমকেও আইডেন্টিফাই করতে গেলেও কিন্তু আবার বুঝতে হচ্ছে যে কোনটা লেনদেন আর কোনটা লেনদেন নয়। আর থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটু আগেই বলে গেলাম, যে প্রতিটি ঘটনাই লেনদেন, সরি, প্রত্যেকটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটা ঘটনা লেনদেন নয়। এই টাইপের একটা কোশ্চেন আছে, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বা আহ, লেনদেনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন, এই টাইপের একটা কোশ্চেন হতে পারে। তো সেই আলোচনা করতে গেলে, বা এই থিওরিটিক্যাল কোশ্চেনের আলোচনা করতে গেলে, তখন আমার এই 7টা পয়েন্টের বেসিসে আলোচনায় যাব। পয়েন্টগুলো দেখলেই বুঝবেন যে এটা কিভাবে আলোচনা করা যেতে পারে, অথবা আমরা যে অ্যান্সার শিট প্রোভাইড করব আপনাদের থিওরিটিক্যাল পার্টের জন্য, সেইখানেও এই কোশ্চেন অবশ্যই থাকবে। আমরা এইখানে এখন পর্যন্ত 3টা বৈশিষ্ট্যের কথা দেখলাম। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য, হিসাব সমীকরণে প্রভাব থাকতে হবে। হিসাব সমীকরণে প্রভাব, হিসাব সমীকরণে আমরা ফার্স্ট ক্লাসে যেখানে হচ্ছে মোস্ট বেসিক পার্ট নিয়ে কথা বলেছিলাম, সেখানে হিসাব সমীকরণের একটা সমীকরণ আপনাদের দেখিয়েছিলাম। এ সমান সমান এল প্লাস ও ই। এ মিনস অ্যাসেটস, এল মিনস লায়াবিলিটিস, অ্যান্ড ও ই মিনস ওনার্স ইকুইটিস। অর্থাৎ এই যে যে হিসাব সমীকরণের 3টা পার্ট, এই 3টা পার্টের মধ্যে মোটামুটি 6 রকমের হিসাবকে অন্তর্ভুক্ত করে। তো কোনো একটা ঘটনা লেনদেন হতে গেলে এই 6 রকমের হিসাবের অন্ততপক্ষে 3 নাম্বার পয়েন্টের দিকে তাকাই, আবার কমপক্ষে দুটি পক্ষ, এই 6টা হিসাবের কমপক্ষে দুইটা হিসাব এর মধ্যে আসতে হবে।
বা আমরা যদি এটাকে জাবেদায়ন করি বা বিশ্লেষণ করি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে প্রত্যেকটা ঘটনা যেটাকে আমরা লেনদেন হিসেবে আইডেন্টিফাই করেছি, এই লেনদেন আমার অন্ততপক্ষে হিসাব সমীকরণের যে তিনটা পার্টে মোট 6 ধরনের অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত করে, এই 6 ধরনের অ্যাকাউন্টের যে কোনো দুটো অন্ততপক্ষে অন্তর্ভুক্ত করছে। বেশিও করতে পারে, তবে অন্ততপক্ষে দুইটাকে করছে। বা একই একই টাইপের হিসাব দুইবার করছে। যেটাই হোক, হিসাব সমীকরণের প্রভাব, এবং সেখানে কমপক্ষে দুইটা পক্ষ থাকার যে বিষয়, এটা থাকতে হবে। এটা হচ্ছে আমার লেনদেনগুলো আইডেন্টিফাই করা, অর্থাৎ হাজার রকমের ঘটনা থেকে কোনগুলো লেনদেন সেটাকে আইডেন্টিফাই করার কাজটা আমরা বুঝলাম। একটু আমরা শুধু নিজেদের মতো করে একটু রিক্যাপ করি যে আমরা এখানে যে কয়জন আছি, জাস্ট একটু নিজে নিজে রিপিট করার চেষ্টা করেন যে আমরা যে 4টা বৈশিষ্ট্যের কথা বলছি, এই 4টা বৈশিষ্ট্য ঘটনাগুলো থেকে লেনদেনকে আইডেন্টিফাই করার জন্য করব। জাস্ট একটু নিজে থেকে নিজের মনের মধ্যে, বা যদি সাউন্ড করে বলতে চান বলতে পারেন, এই 4টা পয়েন্ট যে কোনো একজন একটু কাইন্ডলি বলবেন। আমরা চেষ্টা করছি আমাদের ক্লাসগুলো একটু ইন্টারেক্টিভ করার। এটা যেটা হয় যে আমরা তো আসলে অফিস শেষে বাসায় যে অনেক সময় অনেক পড়া করা হয় না, তো এইখানে যদি একটু অ্যাক্টিভ ওয়েতে আমরা অ্যাটেন্ড করি, তাহলে এইখান থেকেই কিন্তু অনেক অনেক জিনিস আমাদের ব্রেনে স্টোর হয়ে যাবে। কেউ একজন কাইন্ডলি একটু 4টা নাম শুধু বলেন যে এই 4টা বৈশিষ্ট্য দিয়ে আমরা ঘটনাগুলো থেকে লেনদেনকে আইডেন্টিফাই করার জন্য এই 4টা অস্ত্র ব্যবহার করবো জাস্ট। হ্যালো, আমি বলতে চাচ্ছি। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে আর্থিক প্রভাব থাকতে হবে। তারপরে বলতেছে যে টাকার অঙ্কে আম, শনাক্তকরণ হতে হবে। এরপরে কমপক্ষে দুইটি পার্সন হতে হবে কিংবা দুইটি পক্ষ হতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানই হোক কিংবা পার্সন হোক, যে কোনো দুইটি পক্ষ থাকতে হবে। আবার হিসাব সমীকরণ থাকতে হবে। মানে ধরেন এক পক্ষ ডেবিট হলে আরেক পক্ষ ক্রেডিট হবে। ধরেন আমার টাকা যদি ডেবিট হয় তাহলে অন্য পক্ষের এই দেখি প্রতিষ্ঠানটা সেটা ক্রেডিট হবে, এরকম বোঝাচ্ছে। জি জি, খুব সুন্দর বলেছেন দাদা। এটাতে যেটা হয় আমরা এমনিতে তো আমরা যে ওয়েতে ক্লাসগুলো অ্যাটেন্ড করছি, এখানে তো সামনাসামনি থাকার সুযোগ নেই। তবে একটু কথা বললে যেটা হবে, সেটা নিজে তো ক্লিয়ার হলোই, প্লাস অন্য যারা শুনতেছেন তাদেরও একাধিকবার শোনা হয়ে যাবে। এতে অনেক কিছু ব্রেইনে অটোমেটিক স্টোর হয়ে যাবে, যা পরবর্তীতে আসলে কাজে আসবে, খুবই খুবই কাজে আসবে। থ্যাংক ইউ সুমন দা, আপনি খুব সুন্দর করে বলেছেন, এবং কনসেপ্টটা আপনার জন্য অনেক ক্লিয়ার। আমরা একটা এক্সাম্পল দেখতেছি এখানে। কর্মচারীকে বেতন প্রদান করা হলো 5,000 টাকা। আমরা একটু দেখি যে এই এটা ঘটনা নাকি লেনদেন। ঘটনা তো অবশ্যই, লেনদেন কিনা এটা হচ্ছে প্রথম আমাদের প্রশ্নের বা বিবেচনার বিষয়, যে কর্মচারীকে বেতন প্রদান করা হলো 5,000 টাকা। এটা আমরা একটু দেখি যে আমাদের প্রথম ক্রাইটেরিয়া যেটা ছিল, আর্থিক প্রভাব থাকতে হবে, প্রথম ক্রাইটেরিয়া ছিল। তাহলে দেখি এটা প্রথম ক্রাইটেরিয়ায় পড়ে কিনা, আর্থিক প্রভাব আছে কিনা। কর্মচারীকে বেতন বেতন প্রদান করা হলো, এখানে অবশ্যই আর্থিক প্রভাব আছে। আর্থিক প্রভাব আছে কোন অর্থে? কর্মচারীকে যখন বেতন প্রদান করা হলো, এটা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। তাহলে ব্যয়বাচক একটা হিসাব আমরা যদি ভাবি, সেটা হচ্ছে বেতন, এটা বেড়ে গেল। অন্যদিকে যেহেতু প্রদান করা হলো, আমার প্রতিষ্ঠান থেকে কিন্তু নগদ অর্থ বের হয়ে গেছে অলরেডি। তাহলে সেদিক থেকেও আমার, আমরা প্রথম যে পয়েন্টটা নিয়ে কথা বলছিলাম আর্থিক প্রভাব, এইখানে প্রভাবের বিষয় যদি দেখি, বেতন হিসেবে প্রভাব হলো 5,000 টাকা। অন্যদিকে নগদান থেকে টাকা চলে গেল, সেইখানেও 5,000 টাকা আর্থিক প্রভাব পেলাম। টাকার অঙ্কে পরিমাপযোগ্য, হ্যাঁ এখানে টাকার অঙ্কে এটা পরিমাপযোগ্য, কারণ অ্যামাউন্টটা বলা হচ্ছে 5,000 টাকা।
কমপক্ষে দুটি পক্ষ থাকতে হবে। যদি দুটো পক্ষর হিসাব আমরা করি, তাহলে বললাম যে বেতন হিসাবে একটা, অন্যদিকে নগদান হিসাবে একটা, তাহলে দুটো পক্ষ পেয়ে যাচ্ছে। অথবা যদি আমরা সনাতন পদ্ধতি হিসাবে দেখি, তো সেইখানে বেতন প্রদান করা হলো কর্মচারীকে, কর্মচারী পেল, আর অন্যদিকে ব্যবসা থেকে বা প্রতিষ্ঠান থেকে গেল, এখানে প্রতিষ্ঠান আরেকটা পক্ষ। তাহলে কর্মচারী একটা পক্ষ পেলাম, আর প্রতিষ্ঠান আরেকটা পক্ষ পেলাম, যদি সনাতন পদ্ধতিতে দেখি। আর চতুর্থ যে পয়েন্টটা বিবেচনার বিষয় আমাদের, চতুর্থ যে অস্ত্রের কথা বলি আমরা, হিসাব সমীকরণের প্রভাব। হিসাব সমীকরণের প্রভাব বলতে এটা আসলে আধুনিক পদ্ধতিতে বোঝায়, সমীকরণটা আধুনিক পদ্ধতির। তো কর্মচারীকে বেতন প্রদান করা হলো, এটা হচ্ছে ব্যয়বাচক হিসাব। ব্যয়বাচক হিসাবের ফলে যেটা হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ব্যয়বাচক হিসাব বাড়লে, অর্থাৎ ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। অন্যদিকে যেহেতু নগদ টাকা চলে যাচ্ছে প্রতিষ্ঠান থেকে, তাহলে সম্পদ হ্রাস পেল। তাহলে এইসব সমীকরণের উপরেও প্রভাব আছে। তো শুরু থেকে আবার আহ, একটু রিভাইজ দিয়ে আসি আমরা। আর্থিক প্রভাব আছে, হ্যাঁ আছে, 5,000 টাকা আছে। টাকার অঙ্কে পরিমাপযোগ্য, সেটাও আমরা দেখলাম 5,000 টাকাই পরিমাপযোগ্য। কমপক্ষে দুইটি পক্ষ পেয়ে গেলাম, বেতন হিসাবে একটা, নগদান হিসাবে একটা। অথবা যদি সনাতন পদ্ধতির হিসাব দেখি, সেইখানে কর্মচারী একটা পক্ষ আর প্রতিষ্ঠান আরেকটা পক্ষ। চতুর্থ নম্বর পয়েন্ট, হিসাব সমীকরণে প্রভাব থাকা। হ্যাঁ, সেটা আমরা দেখলাম যে এতে করে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর নগদান হিসাব বা সম্পত্তি হ্রাস পায়। তাহলে এই ঘটনাটা, এটা যে লেনদেন, এতে আর দ্বিতীয় ভাববার মতো কোনো বিষয় নেই। একদম কোনো রকমের কোনো সন্দেহ নাই যে এটা লেনদেন কি না, এটা অবশ্যই লেনদেন। আমরা এই ধরনের আরো কিছু উদাহরণ দেখতে পারি। বেশি সময় নিব না এখানে, আমরা জাস্ট একটু পড়ে যাব, কারণটা একটু দেখে যাব। আর যেহেতু পিডিএফ আপনাদের সাথে শেয়ার করা থাকবে, তাহলে অবশ্যই সেইখানেও একবার রিভাইজ করলে এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি কারো মনে হয় যে এই ঘটনাটা লেনদেন বা এখানের ব্যাখ্যায় অন্য কোনো ক্লিয়ারিফিকেশন দরকার, তাহলে অবশ্যই হ্যান্ড রেজ করবেন বা ভয়েস রেজ করবেন, বা একটু কথা বলবেন যে এখানে আমার একটু সমস্যা আছে, কথাটা একটু বলতে চাই বা নতুন করে বুঝতে চাই। আমরা কিছু এক্সাম্পল দেখছি। প্রথম নাম্বার এক্সাম্পল, জনাব হোসেন 1 লক্ষ টাকা নগদ মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন। আমরা যে কোনো ঘটনাটাকে যখনই আমরা লেনদেন হিসেবে আইডেন্টিফাই করার চেষ্টা করব, বিবেচনায় নিব আমাদের ওই 4টা পয়েন্ট: অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক প্রভাব, দুইটি সত্তা বা দুইটি হিসাব সত্তা থাকতে হবে, আর একটা হচ্ছে হিসাব সমীকরণে প্রভাব থাকতে হবে। তাহলে এই যে যে ঘটনা আমাদের সামনে আসছে, জনাব হোসেন 1 লক্ষ টাকা নগদ মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন, এইটা লেনদেন কিনা আমরা ওই ক্রাইটেরিয়ায় ফেলে দেখব। তো এটা হচ্ছে লেনদেন। এই লেনদেন নয় এরকম কোনো কনসেপ্ট বা এরকম কোনো কনফিউশন কারোর মধ্যে আছে? থাকলে জাস্ট আওয়াজ দিবেন, না হলে আমরা আগাতে থাকবো। এই 1 লক্ষ টাকা নগদ মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন, এটা ব্যবসায়ের জন্য একটা লেনদেন হলো। এর আমরা যদি ওই 4টা প্রভাব দেখি, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক প্রভাব আছে, দুইটা পক্ষ এখানে চলে আসছে, জনাব হোসেন তিনি ব্যবসায় নিয়ে আসছে, ব্যবসার জন্য মূলধন এবং নগদ টাকা আসলো। আর যদি সমীকরণের প্রভাব দেখি, তাহলে সম্পদ বাড়লো, মালিকানা সত্ত্ব বাড়লো। তাহলে এটা লেনদেন এবং সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করেছে। ঘটনা নাম্বার 2 বা এক্সাম্পল 2, ব্যবসার জন্য একটি দোকান ঘর মাসিক 5,000 টাকায় ভাড়া নেওয়া হলো। ব্যবসার জন্য একটা দোকান ঘর ভাড়া নেওয়া হলো মাসিক 5,000 টাকা। এখন এইটা লেনদেন কিনা, আমরা ওই 4টা ইসে ফেলার চেষ্টা করি। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য 5,000 টাকা, হ্যাঁ এটা ঠিক আছে, 5,000 টাকা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, একটা ক্রাইটেরিয়া ফিল আপ হলো। 2 হচ্ছে আর্থিক প্রভাব। এই 5,000 টাকার একটা ঘর ঘর ভাড়া নেওয়া হলো, এটা এখনো আর্থিক কোনো প্রভাব ফেলতে পারে নাই, কারণ এটার জন্য কোনো পেমেন্টও করা হয়নি, কোনো লাইবিলিটিও ক্রিয়েট হয় নাই আপাতত। দুইটি পক্ষের কথা যদি বলি, যার থেকে ভাড়া নেওয়া হলো এটাকে আমরা আইডেন্টিফাই চাইলে করতে পারি, যে যার সাথে কন্ট্যাক্ট হলো তার একজনের একজনের নাম আছে, তিনি একজন পার্সন, যেহেতু তার একটা নাম আছে, তাহলে সেটা একটা পক্ষ, আর আমরা ব্যবসায়ের পক্ষ থেকে নিলাম।
আমরা একটা পক্ষ, দুইটা পক্ষ আমরা বলতে পারি চাইলে। হিসাব সমীকরণের প্রভাব, না, হিসাব সমীকরণে কোনো প্রভাব ফেলতে পারে নাই, কারণ এখনো টাকার কোনো লেনদেন হয় নাই। তাহলে চারটা ক্রাইটেরিয়ার মধ্য থেকে আমাদের একটা বা দুইটা ক্রাইটেরিয়া দেখলাম যে এটা ফিল আপ করছে না, তাহলে এটাকে আমরা লেনদেন বলতে পারছি না। এটা শুধুমাত্র একটা চুক্তি, এখনো পর্যন্ত এটা চুক্তি হিসেবে আছে, এটা লেনদেন হিসেবে এখনো কনভার্ট হয় নাই। তো আমাকে যদি 5টা বা 10টা লেনদেন বা 10টা ঘটনা দিয়ে বলে যে এর মধ্য থেকে কোনগুলো লেনদেন বা কোনগুলো লেনদেন নয়, তাহলে এই টাইপের একটা যেটা হচ্ছে শুধুমাত্র চুক্তি, এটা আমরা বলবো যে এটা লেনদেন নয়। বা কোনো অঙ্কে করতে গেলাম, সেইখানে যে বললো নিম্নের ঘটনাগুলো থেকে বা আহ, আহ, প্রয়োজনীয় জাবেদা দাখিলে দাও বা হিসাব সমীকরণের প্রভাব দেখাও, তো সেই ক্ষেত্রে এই টাইপের ঘটনা যেগুলো পাবো সেগুলোর জন্য আমাদের কিন্তু কোনো হিসাবভুক্তিকরণ বা কোনো জাবেদায়নের কোনো সুযোগ নাই, করবো না এটাকে। এক্সাম্পল নাম্বার 3, 20,000 টাকার মাল খুচরা মূল্যে নগদে বিক্রি করা হলো। 20,000 টাকার মাল খুচরা মূল্যে নগদে বিক্রি করা হলো, এইটা লেনদেন কিনা? আমরা যদি এই চারটা ক্রাইটেরিয়া বিবেচনা করি, অবশ্যই দেখবো যে এটা একটা লেনদেন। এর মধ্যে বিভিন্ন রকম প্রভাব আছে। আমরা জানি যে অন্ততপক্ষে দুইটা পক্ষ থাকবে, অন্ততপক্ষে দুইটা হিসাবে প্রভাব থাকতে হবে। এই ঘটনাটা দ্বারা, এইটা এখন যেহেতু লেনদেন, এই লেনদেনটা দ্বারা তিনটা হিসাবে প্রভাব পড়বে। একটা পড়ছে কোথায়? নগদ বাড়বে 20,000 টাকার, যেহেতু খুচরা মূল্যে নগদে বিক্রি করা হলো, নগদ টাকা বাড়লো 20,000। 20,000 টাকার 20,000 টাকার যেহেতু বিক্রি এবং পণ্য বিক্রি, ওর মধ্যে লাভ যুক্ত থাকে। তো পণ্যটা আমার ক্রয় করা ছিল, আমার যে পণ্যের যে ইনভেন্টরি যে হিসাব নিকাশ ছিল, মজুদের যে হিসাব নিকাশ ছিল, সেই মজুদের ক্ষেত্রে মজুদটা কমবে, আর হচ্ছে আয় বৃদ্ধি পাবে। তো এই যে যে তিনটা হিসাব এখানে আরো বেশি ক্লিয়ার করা যেত যদি আমি এখানে আরেকটা টাকা মেনশন করতাম, যে 18,000 টাকার মাল অ্যাড করেই রাখি। 18,000 টাকার পণ্য 20,000 টাকায় খুচরা মূল্যে নগদে বিক্রি করা হলো, তাহলে আরো বেশি ক্লিয়ারলি বলা যায় নগদ বাড়বে 20,000 টাকা, পণ্য বা ইনভেন্টরি কমবে কমবে হচ্ছে 18,000 টাকা, আর 2,000 টাকার যে গ্যাপ আছে এটা হচ্ছে আয় বৃদ্ধি পেল বা নিট মুনাফা হলো এই বিক্রয় থেকে। 8,000 টাকার আসবাবপত্র বাকিতে ক্রয় করা হলো। এই গুলোতে আর সময় দিতে চাচ্ছি না, একটু নিচের দিকে চলে যাই, ব্যতিক্রমী যেখানে আছে সেইখানে কথা বলি। আচ্ছা, 10 নম্বরটা একটু দেখি। পূর্বের দেনাদার থেকে 10,000 টাকা আদায় করা হলো। পূর্বের দেনাদার থেকে, পূর্বের যে দেনাদার অর্থাৎ আগে বাকিতে বিক্রি করা ছিল সেই বাকি বিক্রয়ের টাকা এখন আদায় করা হলো। যখন বাকি বাকি বিক্রয় করা ছিল তখনও কিন্তু এটা লেনদেন ছিল, আর এখন সেই বাকি বিক্রয়ের টাকা আদায় করা হলো, এখনো এটা লেনদেন। এবং প্রভাবটা কি? এটা নগদ বাড়ে আর দেনাদার হ্রাস পায়। যখন বাকিতে বিক্রয় করা ছিল তখন ছিল দেনাদার বৃদ্ধি ছিল, আর হচ্ছে আয় বৃদ্ধি ছিল, বিক্রয় ছিল যেহেতু আয় বৃদ্ধি ছিল। কর্মচারী নিয়োগের বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশের জন্য 2,000 টাকা খরচ হলো। যদি এই ঘটনাটাকে একটু একটু অন্যভাবে বলি, কর্মচারী নিয়োগের বিজ্ঞাপন প্রচার করা হলো পত্রিকায়, বা পত্রিকায় কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রচার করা হলো।
তাহলে কি ওইটা লেনদেন কিনা? আমাদের সামনেই যেটা আছে, কর্মচারী নিয়োগের বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশের জন্য 2,000 টাকা খরচ, এটা লেনদেন। কিন্তু এটাকে যখন আমি একটু অন্যভাবে বললাম যে কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রদান করা হলো, ওইখানে টাকার অঙ্ক নাই। বা যদি আমি টাকার অঙ্ক বলিও যে আহ, কর্মচারী 35,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো, তাহলে টাকার অঙ্ক আছে, তারপরও এটা লেনদেন কিনা? উত্তর হবে যে না, ওই ঘটনাটা লেনদেন নয়। কারণ কর্মচারী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া, সেটা কর্মচারী নিয়োগ করা না, বা কর্মচারীকে বেতন প্রদান করা না, জাস্ট একটা অফার করা। এখন সেই অফারটা অ্যাকসেপ্ট করতে হবে। যদি অ্যাকসেপ্ট করে কেউ, তখন সেটা লেনদেন হিসেবে আসতে পারে। তাও মাস পূর্তি হলে, অর্থাৎ মাস শেষ হলে, তখন। এর আগ পর্যন্ত না। আমাদের এরকম ডেইলি অনেক রকমের ঘটনার সম্মুখীন হই, আমাদের শুধু আইডেন্টিফাই করতে হবে ঘটনাগুলোকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় যেটাকে লেনদেন বলবো, কোনগুলোকে বলবো কোনগুলোকে বলবো না। যেগুলোকে বলবো সেইগুলোকে আমার হিসাবের বইতে কিভাবে লিখতে হয়, এটা হচ্ছে আমাদের এই আজকের আলোচনার মূল বিষয়, মূল ফোকাস পয়েন্ট। এইখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমরা এক্সাম্পল গুলো ওইখানে খুব দ্রুত শেষ করে আগালাম। যদি কারো কোনো কোশ্চেন করার থাকে লেনদেন কিনা, ঘটনাকে লেনদেন হিসেবে আইডেন্টিফাই করার জন্য কোনো প্রেসক্রিপশন বা কোনো রকমের কোনো অবজারভেশন থাকে বলতে পারেন। না হলে অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল প্রবলেম, আমরা এই যে শিক্ষা, এইখান থেকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হবে সেইখানে চলে যাব। মনে হয় না কারো কিছু বলার মতো আছে। আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। উপরের যে আলোচনা, উপরের যে শিক্ষা, সেটাকে ব্যবহার করব এখানে। এখন আমরা আমরা ডিরেক্ট প্রিভিয়াস একটা কোশ্চেন আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা হচ্ছে 96 এর একটা কোশ্চেন। নতুন সিলেবাস যখন থেকে চালু হয়েছিল, যখন অর্থাৎ 2023 সালে যখন ম্যান্ডেটরি করেছে ব্যাংকিং ডিপ্লোমা, তখনকার কোশ্চেন। আর আমরা ইতোমধ্যেই জানি ম্যাথমেটিক্যাল পার্টের কোশ্চেনটা হবে পুরোপুরি ইংরেজিতে, অ্যান্সারটাও করতে হবে ইংরেজিতে, এর বাংলা কোনো ভার্সন নেই। তো আমাদের যে কোশ্চেন এইখানে, সেগুলো এই জন্যই ইংলিশ ভার্সনেই পাবেন আপনারা। যদিও প্রিভিয়াস আলোচনা আমাদের বোঝার সুবিধার্থেই আমরা বাংলায় আলোচনা করেছি। 96 এর কোশ্চেন, মিস্টার রহমান। STRTD. Mr. Rahman started a travel agency on February 1, 2023. He conducted the following transactions during the month of February. এইখানে কয়েকটা ট্রানজেকশন আছে। প্রশ্নেই বলে দিয়েছে ফলোইং ট্রানজেকশনস, অর্থাৎ এইখানে যা আছে সবগুলোই ট্রানজেকশন। এর মধ্যে অনলি ইভেন্টস টাইপের কিছুই নাই, আশা করি নাই, যেহেতু ওইখানে বলছে। ইনস্ট্রাকশন আছে দুইটা। এক নম্বর ইনস্ট্রাকশন, শো দ্য ইফেক্টস অফ দ্য অ্যাবভ ট্রানজেকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন এ টেবুলার ফরম্যাট। এই ফরম্যাটের দিকে একটু তাকাই আমরা, ইন এ টেবুলার ফরম্যাট। টেবুলার ফরম্যাট জিনিসটা কি? আর যদি কিছু না বলে তাহলে আরেকটা ফরম্যাট আমরা করতে পারি চাইলে, সেইটাই বা কি। যদিও প্রিভিয়াস কোশ্চেন সবই টেবুলার ফরম্যাটের, বা এটাই একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন, তারপরেও আমাদের বোঝার সুবিধার্থে, বা এটা শুধুমাত্র সকেই যে আসতে হবে এরকম না। নর্মাল 6 মার্কসের যে কোশ্চেনগুলো হয়, সেই কোশ্চেনে এরকম দুইটা তিনটা তিনটা লেনদেন দিয়ে বলে দিল যে প্রভাবটা একটু দেখান। অর্থাৎ জাস্ট প্রভাব বলে দিতে হবে।
এই টাইপের কিছু কোশ্চেন আমরা দেখবো আপনাদের এক্সাম্পল হিসেবে প্রোভাইড করবো আমরা, সেইখানে পাবেন। তো টেবুলার ফরম্যাট হচ্ছে একটা সক, একটা স্ট্যান্ডার্ড সক আছে, বা স্ট্যান্ডার্ড সক্স মিনস এটা এরকম না যে আইনত সিদ্ধ, এরকম কিছু না। এটা জাস্ট প্র্যাকটিসিং স্ট্যান্ডার্ড। তো এরকম একটা সক আছে, সেই সকে করতে বলা হয়েছে। ওই সকটার মানে হচ্ছে যে যত রকমের অ্যাসেটস পাবো তার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কলাম করব, যত রকমের লায়াবিলিটিস পাবো তার প্রত্যেকটার জন্য একটা একটা কলাম করব, আর ওনার সিকিউরিটির জন্য একটা সেপারেট কলাম থাকবে। এবার এইটার আরেকটা বিকল্প ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা হচ্ছে অ্যাসেটস গুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা কলাম, লায়াবিলিটিস গুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা কলাম, ওনার সিকিউরিটির যত রকমের পার্ট আছে যেমন আয়, ব্যয়, আহ, উত্তোলন এবং মূলধন, এই যে যে চারটা ওনার সিকিউরিটির পার্ট, এই চারটার জন্য চারটা ভিন্ন কলাম। তো আমরা আসলে অতটা বিস্তৃত করতে চাই না। আমরা এই সবচেয়ে বেশি যেটাকে প্রয়োগ করা যায়, সবচেয়ে মানে এই দুইটার মধ্যে কম সময় লাগে, আমরা সেইটাকে প্রয়োগ করি। তো টেবুলার ফরম্যাটে আমাদের সবটা একটু দেখে নিই। প্রথমেই তারিখ। আমরা যেহেতু জানি যে এটা হচ্ছে হিসাব সমীকরণ, আমাকে প্রশ্ন করা হয়েছে যে এটার উপরে প্রভাব কি। তো এইটার প্রভাব দেখাইতে গেলে আমরা টেবুলার ফরম্যাটের নিয়ম অনুযায়ী জানি অ্যাসেটগুলোর জন্য যতগুলো অ্যাসেটস পাবো প্রত্যেকটার জন্য একটা একটা করে কলাম, লায়াবিলিটিস এর জন্য যতগুলো লায়াবিলিটিস পাবো প্রত্যেকটার জন্য একটা একটা করে কলাম, ওনার সিকিউরিটির জন্য আমরা একটা কলাম করব, যদিও এর মধ্যে আমাদের মোটে চার রকমের হিসাব অন্তর্ভুক্ত হবে। এই চার রকমের হিসাব কি? সি মিন্স ক্যাপিটাল, আর মিন্স রেভিনিউ, ই মিন্স এক্সপেন্সেস, ডি মিন্স ড্রয়িংস। তো আমরা একটা একটা লেনদেন একটু দেখি। প্রথম লেনদেনটা ছিল কি? ফেব্রুয়ারি 1 তারিখ, ইনভেস্টেড টাকা 12 লাখ টু স্টার্ট দ্য বিজনেস। ব্যবসা শুরু করার জন্য 12 লক্ষ টাকা ইনভেস্ট করলো মালিক। এখন 12 লক্ষ টাকা যখন ব্যবসায় ইনভেস্ট করলো, মালিক টাকা নিয়ে আসলো ব্যবসায়, ব্যবসা কি পেলো? প্রথমত যদি আমাদের উপরে আলোচনা থেকে একটু ভাবি যে এটা লেনদেন কিনা, আমরা কোশ্চেনের মধ্যেও দেখেছি যে আসলে এখানে যেগুলো দেওয়া আছে সবগুলোই লেনদেন। তো ওই লেনদেন কিনা, ওর মধ্যে যে দুইটা, অন্ততপক্ষে দুইটা পক্ষ থাকবে, এই আহ, আলোচনাটা আমরা দেখলাম। তো এইখান থেকে সেই দুইটা পক্ষকে একটু আইডেন্টিফাই করব আমরা। 12 লক্ষ টাকা ব্যবসায় নিয়ে আসলো, ব্যবসা কি পেল? ব্যবসায় পেল নগদ টাকা। নগদ টাকা আমরা এখানে সেটাকে ক্যাশ নামে অভিহিত করি। তাহলে ব্যবসায় পেল ক্যাশ টাকা, ক্যাশ হিসাব ডেবিট বা নগদান হিসাব ডেবিট। আর কি পেল? আর ব্যবসায় মূলধন বাবদ এই টাকাটা আসছে, তাই না? তো মূলধনের ঘরে লিখলাম। এখন দুটোই কিন্তু বৃদ্ধি পাচ্ছে, নগদ টাকা আসছে, নগদের টাকা বৃদ্ধি পেল, মূলধন আসছে, মূলধনের টাকা বৃদ্ধি পেল। আমাদের হচ্ছে এই শখটাকে মাথায় রাখতে হবে যখনই টেবুলার ফরম্যাটের কথা বলা হচ্ছে। হিসাব সমীকরণের প্রভাব টেবুলার ফরম্যাট ছাড়াও আমরা করতে পারি, সরাসরি বলে দিলাম। যেমন আমরা লেনদেন কিনা ওইখানে দেখেছি যে ঘটনাটা লেনদেন, লেনদেন হলে যে দুইটা পক্ষকে প্রভাবান্বিত করে, সেই দুটো পক্ষ আমরা মেনশন করে দিতে পারি, ওইভাবেও অ্যান্সার করা যায়। এবার টেবুলার ফরম্যাট যখন বলে তখন আমার এই ছকটাকে মাথায় রাখতে হবে। ছকের সব অঙ্কেই কি সেম কলাম হবে? না, এর উত্তর হচ্ছে না। সব অঙ্কে সেম কলাম হবে না, এটা আমার আহ, প্রশ্ন পড়ে, লেনদেনগুলো পড়ে বুঝে ওইখান থেকেই বুঝতে হবে যে আমার এই কয়টা কলাম হবে। এখন আমাদের প্রশ্ন সামনে, সলিউশনটার সামনে, এইখান থেকে বুঝলাম যে যা কলাম দেওয়া আছে এইটাই বুঝি উত্তর। কিন্তু যখন আমার নিজে সলভ করতে হবে এই কোশ্চেনটা, তখন তো আমার সামনে সলিউশনের বক্সটা নাই, সলিউশনের কলামগুলো নাই। ওই কলামটা তো তখন নিজে থেকে ফাইন্ড আউট করতে হবে যে কি কি কলাম হবে। এইটা কিভাবে করব, এর জন্য কোনো শর্টকাট আছে কিনা। কারণ এক্সাম হলে তো আর আমি একবার সলভ করব তারপরে বুঝলাম যে এখানে আরো একটা কলাম দরকার ছিল, এটার তো সুযোগ নাই, ওই সময় তো পাওয়া যাবে না। তো তার জন্য কি করতে পারি আমরা? তার জন্য যেটা করতে পারি
সেটা হচ্ছে প্রথমত এই যে যে লেনদেনগুলো দেওয়া আছে এই লেনদেনগুলোকে একবার গো থ্রু করা। লেনদেনগুলোকে গো থ্রু করার পরে প্রত্যেকটা লেনদেন যখনই পড়তেছি তখনই আমার দুইটা নাম ব্রেইনে চলে আসতে হবে। আমার এতটুকু ব্রেইনটাকে রেডি করতে হবে। যেমন ইনভেস্টেড এত টাকা টু স্টার্ট বিজনেস, এইখান থেকে আমরা বুঝছি যে হিসাব সমীকরণ প্রভাবের ভিত্তিতে, বা আমরা যদি এই মানে এই যে যে লেনদেনগুলোকে বিশ্লেষণ, এই বিশ্লেষণটাতে একটু বেশি সময় লাগাইতে হবে। আমাদের শেখার সময় বা প্র্যাকটিস করার সময়ও বেশি সময় লাগাইতে হবে, এই কারণে যে এই বিশ্লেষণটাই আসলে আমার এই হিসাব সমীকরণের প্রভাব, এই বিশ্লেষণটাই আমার আহ, লেনদেন কিনা, এই বিশ্লেষণটাই আমার জাবেদা করার ক্ষেত্রে, এই বিশ্লেষণটাই আমার খতিয়ান করার জন্য, আবার যদি কখনো সমন্বিত রেওয়ামিল করতে বলে সেই ক্ষেত্রেই এই বিশ্লেষণটাই আমার আসলে কাজে লাগবে। তো এই পার্টটায় যত বেশি আমরা দক্ষ হব, আমাদের এক্সাম হলে খুব দ্রুত আমরা প্রত্যেকটা অঙ্ক তত তত দক্ষতার সাথেই করতে পারবো। তো যখনই এই প্রশ্নটা পড়তেছি, আমি প্রত্যেকটা লেনদেন যখন পড়তেছি তখনই কিন্তু আমার ছোট ছোট পয়েন্ট আউট করতে হবে, বা চাইলে এই কোশ্চেনের ডান পাশেই লিখে রাখতে পারি যে এইখান থেকে ক্যাশ পেলাম আর ক্যাপিটাল পেলাম। 2 নম্বরে কি পাচ্ছি? পেইড ক্যাশ ফর পারচেসিং অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট কেনার জন্য 2,50,000 টাকা প্রদান করা হলো। অফিস ইকুইপমেন্ট আসবে, তাহলে অফিস ইকুইপমেন্ট একটা সম্পদ পেলাম, আর ক্যাশ টাকা চলে যাবে, ক্যাশ একটা পেলাম। কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখে আমি ক্যাশ টাকা তো একবার লিখছি, সো একটা হিসাব দুইবার আমার নেওয়ার দরকার নাই। তাহলে 1 নম্বরে পাইছি ক্যাশ এবং ক্যাপিটাল, 2 নম্বরে শুধুমাত্র ইকুইপমেন্ট, 3 নম্বরে পেইড ক্যাশ টাকা এত ফর অফিস রেন্ট। এইখানেও ক্যাশ পেলাম, ক্যাশ কিন্তু আমরা 1 নম্বরে অলরেডি লিখে ফেলেছি, তাহলে ক্যাশ আর নতুন করে লেখার দরকার নেই। অফিস রেন্ট নতুন একটা পেলাম। এই অফিস রেন্টটা কি? এটার জন্য কি কলাম হবে কি হবে না? আমরা এখানে কলামের কথা জানি, অ্যাসেটস গুলোর জন্য কলাম হবে, লাইবিলিটিস গুলোর জন্য কলাম হবে, আর ওনার সিকিউরিটির জন্য একটা কলাম হবে। ওনার সিকিউরিটির মধ্যে অন্তর্ভুক্ত করবে ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িংস। তাহলে অফিস রেন্ট এটা একটা এক্সপেন্স, এর জন্য তাহলে এডিশনাল কোনো কলামের দরকার নাই। আমরা 1, 2, 3 তিনটা লেনদেন পড়ে ফেলেছি, এর মধ্যে মাত্র তিনটা হিসাবের নাম পেলাম। 4 নম্বর, ইনকার্ড অ্যাডভার্টাইজিং কস্ট ইন ক্যাশ, নগদে বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো। তাহলে এইখানেও বিজ্ঞাপন খরচ নামে নতুন খরচ পেলাম। খরচ আমরা জানি ওনার সিকিউরিটির পার্ট, তাহলে এর জন্য কোনো নামের দরকার নেই। ইন ক্যাশ, ক্যাশের নাম আমরা অলরেডি 1 নম্বর থেকে নিয়ে ফেলেছি, তাহলে ক্যাশের নামও নতুন করে নেওয়ার দরকার নেই। তাহলে 1 থেকে 4 পর্যন্ত গেলাম, আমরা এখন পর্যন্ত মাত্র তিনটা হিসেবের নাম পেয়েছি। 10 তারিখ পারচেজড অফিস সাপ্লাইস, এইটাও ক্যাশে। অফিস সাপ্লাইস ক্রয় করা হয়েছে। অফিস সাপ্লাইস এটা একটা চলতি সম্পদ, তাহলে এটা সম্পদ হিসেবে একটা নাম আমার করতে হচ্ছে। অন্যদিকে ক্যাশ, ক্যাশ নাম সম্পদ হলেও এর আগে যেহেতু লিখে ফেলেছি আর দরকার নেই। তাহলে 10 তারিখ পর্যন্ত এলাম, আমরা চারটা ঘরের নাম পেয়েছি এখন পর্যন্ত। 15 তারিখ আর্ন সার্ভিস কমিশন টাকা 3 lakhs, of which টাকা 2 lakhs received in cash from customer and টাকা 1 lakh is billed to customers on account। তাহলে 15 তারিখে দেখলাম সার্ভিস প্রদান করা হয়েছে 3 লক্ষ টাকার, যার মধ্যে থেকে 2 লক্ষ টাকা ক্যাশ পাওয়া গিয়েছে, আর 1 লক্ষ টাকা কাস্টমারকে বিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা বকেয়া, বাকিতে। তাহলে এইখান থেকে কি পাচ্ছি আমরা? সার্ভিস থেকে ইনকাম, তাহলে এটা রেভিনিউ। রেভিনিউ হলে ওনার সিকিউরিটির আইটেম, ওনার সিকিউরিটির জন্য আলাদা করে একটা কলামই আমরা নিয়েছি। 2,000 টাকা রিসিভড ইন ক্যাশ, অর্থাৎ ক্যাশ পেয়েছি 2,000 টাকা, তাহলে ক্যাশের জন্য একটা কলাম দরকার ছিল, যেটা আমরা 1 নম্বর থেকে অলরেডি নিয়ে ফেলেছি। আর 1 লক্ষ টাকা বিল্ড টু কাস্টমার, মানে হচ্ছে 1 লক্ষ টাকা বকেয়া রয়ে গেছে, আমি কাস্টমারের কাছে পাবো, এমন একটা প্রাপ্য হিসাব তৈরি হলো। তাহলে এই প্রাপ্য হিসাব এটা একটা চলতি সম্পদ। তো আমরা জানি যে চলতি সম্পদ বা যে কোনো রকমের সম্পদের জন্য আমার একটা কলাম করতে হবে।
তাহলে এইখানে অ্যাকাউন্টস রিসিভেবল নামে নতুন একটা কলাম পেলাম। 20 নম্বরে উইথড্র ক্যাশ, টাকা এত ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য 30,000 টাকা ব্যবসা থেকে উত্তোলন করে নিয়ে গিয়েছে। তো উত্তোলনের জন্য আমরা জানি ওনার সিকিউরিটি একটা হিসাব, ওনার সিকিউরিটি হিসাবের মধ্যে, ওনার সিকিউরিটি কলামের মধ্যে ড্রয়িংস নামক হিসাব, ওই ড্রয়িংস এর মধ্যে যাবে এটা। আর অন্যদিকে যেহেতু ক্যাশ টাকা নিয়ে গিয়েছে, তাহলে ক্যাশের জন্য কলাম তো অলরেডি আমার আছে, সেইখানে আমি নিতে পারবো এই টাকা। 23 তারিখে পারচেজড অফিস ফার্নিচার অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বকেয়া বা বাকিতে। তাহলে অফিস ফার্নিচার ক্রয় করা হলো অন অ্যাকাউন্ট, বাকিতে 70,000 টাকা। 70,000 টাকার ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠান পেল। ব্যবসা প্রতিষ্ঠান যেটা পেল সেটা হচ্ছে ফার্নিচার। তাহলে ফার্নিচার পেল, ফার্নিচার একটা সম্পদ, ফার্নিচারের জন্য একটা কলাম করতে হচ্ছে। অন্যদিকে যেহেতু এটা বাকিতে ক্রয়, তাহলে এখান থেকে একটা পাওনাদার তৈরি হলো, এটা একটা লায়াবিলিটি। তো লায়াবিলিটির জন্য আমার একটা কলামের প্রয়োজন আছে। তো আমরা 23 তারিখ থেকে দুইটা নতুন হিসাব পেলাম, একটা হচ্ছে ফার্নিচার নামক আর একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল নামক। 25 তারিখে রিসিভড ইন ক্যাশ ফ্রম কাস্টমার্স হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিলড অন February 15। ফেব্রুয়ারি 15 তারিখে যাকে বিল করা হয়েছিল সেই ব্যক্তির থেকে আমাদের টাকাটা রিসিভ করেছি এবার। তো February 15 তারিখে এইখানে দেখি একটু খেয়াল করার মতো বিষয়, 25 তারিখের মধ্যে কোনো টাকার অঙ্ক নাই। রেফার করেছে February 15 তারিখকে। February 15 তারিখে অ্যাকচুয়াল ট্রানজেকশন ছিল 3 লক্ষ টাকা, যার 2 লক্ষ টাকা আমরা পেয়ে গিয়েছিলাম ওই তারিখেই। তাহলে পাওনা টাকা ছিল 1 লক্ষ। এই 25 তারিখে এসে আসলে ওই 1 লক্ষ টাকা পাওয়া গিয়েছে এই কথাটাই বলা হয়েছে। তাহলে আমার 25 তারিখে টাকার পরিমাণ কত? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা আমি পেলাম অ্যাকাউন্টস রিসিভেবল থেকে, আর পেলাম ক্যাশে। অর্থাৎ আমার ক্যাশ টাকা বাড়লো, অ্যাকাউন্টস রিসিভেবলের টাকা কমলো। যদিও অ্যাসেটস পাশেই প্রভাব, কিন্তু আমার এইখানেও দুটো দুটো খাতে প্রভাব ফেলেছে। আর 28 নম্বর, পেইড টাকা 10,000 ফর ইউটিলিটি বিলস ইন ক্যাশ। 10,000 টাকা ইউটিলিটি বিল বাবদ পরিশোধ করা হয়েছে। তাহলে ক্যাশ টাকা কমলো। অন্যদিকে ইউটিলিটি বিল একটা এক্সপেন্স, তো এক্সপেন্সের কারণে আমরা জানি মালিকানা সত্ত্ব কমে যায়। তাহলে মালিকানা সত্ত্বতে প্রভাব দেখাবো। তো এই হচ্ছে আমাদের এই প্রশ্ন বিশ্লেষণটা, প্রশ্নটা পড়তে পড়তেই আসলে এই অঙ্কের 50% কাজ শেষ করে ফেলতে হবে। তা না হলে আমরা যদি চাই যে শুধু শুধু কতগুলো কলাম করি, এরপরে দেখা যাক যে কয়টা লাগে লাগলো, বাকিগুলো ফাঁকা রাখলাম অথবা পেন্সিল দিয়ে কেটে দিলাম, ওটা যেমন খানিকটা দৃষ্টিকটু দেখতে হবে। দ্বিতীয়ত, যদি এক্সট্রা কলাম না থাকে, অর্থাৎ আরো কলাম আমার প্রয়োজন হয়, তখন কিন্তু পুরো ছকটা কেটে নতুন করে কলাম করতে হবে। কিন্তু এই সময়টা আসলে হিসাব বিজ্ঞানের জন্য আসলে পাওয়া যায় না। তো প্রশ্ন পড়ার সাথে সাথেই, প্রশ্ন পড়ার সময় আমরা শুধুমাত্র ইনস্ট্রাকশনসটা না পড়ে ফুল ট্রানজাকশন গুলোকে একবার পড়ে যাব। ওইখান থেকে পেন্সিল দিয়ে হলো কোশ্চেনের পাশে বা লেনদেনের পাশে হিসাবের নামগুলো একটু লিখে রাখলাম। সংকেত সংকেত সাংকেতিক ভাষায় লিখে রাখলাম, নিজে যেভাবে বুঝি আর কি, সেভাবে লিখে রেখে আমি কলমে হাত দিলাম। তাতে করে যেটা হবে, আমার শখটা দ্বিতীয়বার করতে হবে না, বা এডিশনাল প্রয়োজনও হবে না, আবার অতিরিক্তও থাকবে না, যেটাকে আমার মুছে ফেলা লাগতে পারে বা কেটে দেওয়া লাগতে পারে। এরকম কোনো ঘটনা আমার সাথে ঘটবে না। তো এবার আমরা একটু প্রভাবটা দেখি, শখের মধ্যে কিভাবে আমরা করব সেই বিষয়টা। February 1 তারিখে যে ট্রানজাকশন, ইনভেস্টেড টাকা 12,000 টু স্টার্ট দ্য বিজনেস, ক্যাশ টাকা বেড়েছে। এটা আমরা একদম আহ, নিরপেক্ষভাবে যদি ভাবি, নিউট্রাল ওয়েতে যদি ভাবি, তাহলে কিন্তু এটা করা সম্ভব। আর হিসাব বিজ্ঞান করতে গেলে আরো সব থেকে ভালো যে একটা ইফেক্টিভ ওয়ে আছে, ইফেক্টিভ ওয়েটা হচ্ছে যে সবসময় নিজে ওই প্রতিষ্ঠানের পক্ষে কাজ করতেছি এই মনোভাব পোষণ করা। সে ভিন্ন কোনো এন্টিটি না, আমি যা প্রতিষ্ঠানটা তাই, বা প্রতিষ্ঠান যা আমি তাই। এইভাবে যদি ভাবা যায়, তাহলে এইটাকে মানে একদম আহ কোন রকমের কনফিউশন ছাড়া অ্যান্সার করা যায়।
যে প্রতিষ্ঠানের অঙ্ক করতেছি ওই প্রতিষ্ঠানটা আসলে আমার। আমার কি ইফেক্ট পড়ে, এই ঘটনা দ্বারা আমার উপরে কি ইফেক্ট পড়ে, কি ইম্প্যাক্ট পড়ে, এইটা যদি নিজে অনুভব করা যায় তাহলে হিসাব বিজ্ঞানে অঙ্ক করা সহজ হয়ে যাবে। তাহলে আমি যদি বলি যে আমার প্রতিষ্ঠান বা আমি প্রতিষ্ঠানের পক্ষে কাজ করতেছি, তাহলে আমি কি পেলাম? মালিক টাকা দিল 12 লক্ষ, আমি কি পেলাম? নগদ টাকা পেলাম। এই নগদ টাকা পেলাম কি বাবদ? মূলধন বাবদ। তো ক্যাশ টাকা পেলাম আর হচ্ছে মূলধনের মধ্যে টাকাটা লিখলাম। এখন ডান পাশে একটা রিমার্কস নামক কলাম আছে। এই কলামটা কি এবং কেন? রিমার্কস কলামটা হচ্ছে শুধুমাত্র ওনার্স ইকুইটি, অর্থাৎ এই কলামের মধ্যে যেগুলো লিখবো, ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িংস, এই যে যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলো যখন এই কলামের মধ্যে আসবে, অর্থাৎ ওনার সিকিউরিটি কলামের মধ্যে যখন টাকা আসবে, তখন সেটা কি পারপাতে আসছে সেই নামটা জাস্ট লিখে রাখবো। আমরা বলেছিলাম যে হিসাব সমীকরণের প্রভাব আরো একটা টেবুলার ফরম্যাট আছে, যে ফরম্যাটে ওনার সিকিউরিটির যে 4টা পার্ট, এই 4টা পার্টের জন্য 4টা কলাম করতে হয়। তো ওই 4টা পার্টের জন্য 4টা কলাম করার চেয়ে একটা কলাম করে একটা রিমার্কস লেখা আরো সহজ। এই জন্যেই আমরা এই ফরম্যাটটা চুজ করেছি, এবং এই ফরম্যাটটাই মোস্ট প্র্যাকটিসিং ফরম্যাট। তাহলে প্রথম নাম্বারের প্রভাবটা আমরা দেখলাম। দ্বিতীয় নাম্বার, পেইড ক্যাশ ফর পারচেসিং অফিস ইকুইপমেন্ট, টাকা 250,000, 2,50,000। আমরা যখন হিসাবগুলো বিশ্লেষণ করছিলাম শখের কলাম কয়টা হবে, ওই বিশ্লেষণটাই কিন্তু আসলে এই অঙ্কটা। ওই বিশ্লেষণটা যত অ্যাকুরেটলি করা যাবে, অঙ্কটা তত অ্যাকুরেটলি এবং খুব দ্রুত সময়ের মধ্যে করা যাবে। পেইড ক্যাশ টাকা, ক্যাশ ফর পারচেজিং অফিস ইকুইপমেন্ট, 2.5 লক্ষ টাকা অফিস ইকুইপমেন্ট কেনার জন্য প্রদান করা হলো। এখানে আমি পেলাম কি? আমি যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানে অঙ্ক করতেছি, আমি কি পেলাম? আমি পেলাম হচ্ছে অফিস ইকুইপমেন্ট। আর আমার আমার কাছ থেকে গেল কি? আমার কাছ থেকে গেল নগদ টাকা। তো দেখেন, আমি পেলাম অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট নামক একটা কলাম তৈরি করেছিলাম, তার মধ্যে টাকা বাড়লো। আর আমার পকেট থেকে গেল কি? আমার পকেট থেকে গেল 2.5 লক্ষ টাকা, পকেট থেকে চলে গেছে। এখন ক্যাশ কলাম থেকে এই জন্য মাইনাস করলাম, যেহেতু টাকা চলে যাচ্ছে। 3 তারিখে পেইড ক্যাশ টাকা 30,000 ফর অফিস রেন্ট। অফিস রেন্টের ক্ষেত্রে আমরা জানি যে ওইখানে কি ঘটনা ঘটেছে, অফিস রেন্ট বাবদ টাকা প্রদান করা হয়েছে। তাহলে আমার ক্যাশ থেকে টাকা চলে যাচ্ছে, আর যাচ্ছে কি বাবদ? অফিস রেন্ট বাবদ। অফিস রেন্ট জিনিসটা হচ্ছে একটা ব্যয়বাচক হিসাব। ব্যয় হলে আমরা জানি যে মালিকানা সত্ত্বের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তাহলে এটার প্রভাব কি পড়তেছে? ক্যাশ থেকে টাকা চলে গেল 30,000, আর অন্যদিকে মালিকানা সত্ত্ব থেকে 30,000 টাকা কমে গেল, মালিকানা সত্ত্ব কমে গেল 30,000 টাকা। 4 তারিখ ইনকার্ড অ্যাডভার্টাইজিং কস্ট। 3 তারিখ আর 4 তারিখ সেম কাহিনী। 1 লক্ষ টাকা ইয়া কি গেল? বিজ্ঞাপন বাবদ ব্যয় গেল 1 লক্ষ টাকা। তাহলে যেহেতু নগদ টাকা চলে গেছে, নগদান থেকে মাইনাস, অন্যদিকে এটার জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পেল। দ- 10 তারিখটা দেখি। পারচেসড অফিস সাপ্লাইজ, টাকা 10,000 ইন ক্যাশ। দেখেন এইখানেও ক্যাশ টাকা পকেট থেকে চলে যাচ্ছে। তাহলে ক্যাশ টাকা চলে গেলে ক্যাশ থেকে মাইনাস করলাম। আর চলে গেল, আমি কি পেলাম? আমি যেটা পেলাম সেটা হচ্ছে অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ পেলাম, সো অফিস সাপ্লাইজ বাবদ টাকা বেড়ে গেল, আর আমার পকেট থেকে ক্যাশ চলে গেছে, ক্যাশ টাকা কমে গেল, ক্যাশ মাইনাস করলাম। 15 তারিখে 3 লক্ষ টাকা সার্ভিস প্রদান করা হয়েছে, যার মধ্যে থেকে 2 লক্ষ টাকা ক্যাশ পাওয়া গেল, আর 1 লক্ষ টাকা বিল করা হয়েছে কাস্টমারকে। এইটার প্রভাব কি হতে পারে? 3 লক্ষ টাকা সার্ভিস, অর্থাৎ সেবা আয় করা হয়েছে 3 লক্ষ টাকা, এটা আয় উপার্জন। তাহলে আমরা জানি যে এখানে মালিকানা সত্ত্বের মধ্যে যে একটা পার্ট আছে রেভিনিউ,
তাহলে এই যে যে সার্ভিস দিলাম এটা একটা রেভিনিউ, 3 লক্ষ টাকা এইখানে গেল। সেই সাথে এই 3 লক্ষ টাকা সেবা দিয়ে আমি 2 লক্ষ টাকা নগদে পেয়েছিলাম, তাহলে ক্যাশের করে 2 লক্ষ টাকা বাড়লো। আর 1 লক্ষ টাকা বকেয়া ছিল, সেটা ছিল আমার অ্যাকাউন্টস রিসিভেবল, 1 লক্ষ টাকা রিসিভেবলে যোগ করে রাখলাম। এইটাই ওই যে 25 তারিখে যে এই টাকাটা আদায় করবে। 15 পরে 20 তারিখে ছিলাম উইথড্রল টাকা ক্যাশ, ক্যাশ টাকা 30,000 ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য 30,000 টাকা উত্তোলন। তাহলে ব্যবসা থেকে টাকা বের হয়ে গেল, ব্যবসা থেকে টাকা বের হয়ে গেল মানে ব্যবসায়ের ক্যাশ কলাম থেকে টাকা মাইনাস। অন্যদিকে যেহেতু উইথড্রলস অর্থাৎ মালিকের উত্তোলন, উত্তোলন মিনস ড্রয়িংস, ড্রয়িংস এর ক্ষেত্রে আমরা 30,000 টাকা মাইনাস দেখাইলাম। এইটুকু কিন্তু হিসাব সমীকরণ, জাস্ট হিসাব সমীকরণের যেমনটা প্রভাব তেমনটাই। 23 তারিখে ছিল পার্সেস অফিস ফার্নিচার অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ টাকা 70,000। বাকিতে অফিস ফার্নিচার ক্রয় করা ছিল, অফিস ফার্নিচার ক্রয় করছি বাকিতে, তাহলে আমার অফিস ফার্নিচার আসলো প্রতিষ্ঠানে। আর একটা লায়াবিলিটি ক্রিয়েট হলো অ্যাকাউন্টস পেয়েবল নামে। 25 তারিখের ঘটনা কি ছিল? রিসিভড ইন ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিলড অন February 15। আমরা February 15 তারিখে যে 1 লক্ষ টাকার একটা বিল করেছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল নামক, ওই রিসিভেবলের টাকা এবার পাওয়া গেল। তো যদি পাওয়া যায় তাহলে ওই রিসিভেবল বাবদ, অর্থাৎ যার কাছে টাকা পাইতাম সে যেহেতু দিয়ে দিচ্ছে, তাহলে সে কমে গেল। আর আমি এখন কি পেলাম? নগদ টাকা পেলাম। তাহলে ক্যাশ টাকা বাড়লো আর অ্যাকাউন্ট রিসিভেবল কমলো। February 28 তারিখ পেইড টাকা 10,000 ফর ইউটিলিটি বিলস ইন ক্যাশ, ইউটিলিটি বিল বাবদ 10,000 টাকা পরিশোধ করা হয়েছে। তাহলে নগদ টাকা চলে যাচ্ছে ব্যবসা থেকে, আর যে ইউটিলিটি বিল একটা এক্সপেন্স, তো এক্সপেন্স বাবদ, এক্সপেন্স হলে মালিকানা সত্ত্ব কমে যায়। এখন এই যতটুকু করলাম আমরা, এর প্রত্যেকটা কলামের সামেশন নিচে নামাতে হবে। টেবুলার ছকের বৈশিষ্ট্য, প্রত্যেকটা ছকের সামেশন নিচে নামাতে হবে প্রত্যেকটা কলামের। মাঝখানে আমরা প্রত্যেকটা কলামে প্রত্যেকটা রো এ দেখেছি যে ইকুয়াল টু, অর্থাৎ প্রত্যেকটা ঘটনার জন্য দুই পাশ সমান। হিসাব সমীকরণের বিষয় হচ্ছে প্রত্যেকটা লেনদেনের জন্য দুই পাশ সব সময় সমান থাকবে। তো যেহেতু প্রত্যেকটা ঘটনায় বা প্রত্যেকটা লেনদেনে সমান, তাহলে রেজাল্টও সমান হওয়ার কথা। এইগুলোকে যোগ করলে দেখবেন যে মোট সম্পদ সমান মোট দায় মালিকানা সত্ত্ব সমান হয়ে যাবে। আর একটা প্রশ্ন, আপনারা যখন আর একটু অ্যাডভান্স হয়ে যাবেন তখন জাগবে যে এটাকে দেখেন, প্রথমে ক্যাশ সবচাইতে লিকুইড অ্যাসেট, ইকুইপমেন্ট এটা একটা ফিক্সড অ্যাসেট, সাপ্লাইজ কারেন্ট অ্যাসেটস, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেটস, ফার্নিচার ফিক্সড অ্যাসেটস। তো এই যে অ্যাসেটস গুলো আমরা পেলাম, অ্যাসেটস গুলো কি একটু অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো যেত না, বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো যেত না? কোনো অর্ডার আছে কিনা, এটা আসলে সাজাতে পারলে ভালো, না পারলে কোনো অপরাধ নাই। সাজাতে পারলে ভালো, সাজাতে পারলে ভালো বলতে আমরা প্রথমে মোস্ট লিকুইড অ্যাসেট লিখলাম, তারপরে কারেন্ট অ্যাসেট লিখলাম, এরপরে মিড টার্ম, এবং ফাইনালি ফিক্সড, এইভাবে করে সাজালে সব থেকে ভালো। কিন্তু আমরা করেছি কোন পদ্ধতিতে? আমরা অঙ্ক করেছি প্রথমে লেনদেনগুলোকে বিশ্লেষণ করে নিজে থেকেই হিসাব বের করে নিয়ে এসেছি। আমরা মুখস্থ কোনো শখ করি নাই। তো নিজে থেকে যখন শখটা, হিসাব কি কি হবে এটা বের করে নিয়ে আসছি, তখন আমরা ডান পাশে ছোট ছোট পয়েন্ট আকারে লিখে আসছিলাম যে কোনটা থেকে কি কি হিসাব পেলাম। যেহেতু ওইগুলো আগেই লিখে ফেলা, তো সেই ক্ষেত্রে এখানে এসে কিন্তু আমরা চাইলেই অ্যাসেন্ডিং অর্ডার করতে পারি। আর যদি ভাবি যে না আমি পারতেছি না, যেখানে যে নাম পাইলাম ওই নাম ধরেই আমি কলাম শুরু করে দিব, তাহলে নো প্রবলেম। এটা আসলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর উপরে কোনো মার্কস নির্ভর করছে না, তবে দিতে পারলে ভালো, এক্সপার্টিস শো করা যায়। তাহলে এই হচ্ছে আমাদের টেবুলার ছকে লেনদেনগুলোর প্রভাব। আমাদের এই কোশ্চেনটায় 96 এর যে কোশ্চেন, এই কোশ্চেনটার আরেকটা পোর্শন ছিল, সেটা হচ্ছে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে প্রুভ করে দেখাইতে বলছে।
এখন এই যে যে শখ আছে, এই শখের মধ্যেই আসলে অ্যাকাউন্টিং ইকুয়েশনের যা যা ছিল সবকিছু প্রুভেন অলরেডি। প্রুভেন কেন? আমার অ্যাসেট গুলোর সামেশন আমরা পেয়ে গেছি, রেজাল্ট পেয়ে গেছি, লাইবিলিটিস রেজাল্ট পেয়ে গেছি, ওনার সিকিউরিটি রেজাল্ট পেয়ে গেছি। এইগুলোকে, এই দুইটাকে যোগ করেন আর এই পাশে অ্যাসেট গুলোকে যোগ করেন, দেখবেন সমান। কিন্তু তারপরেও যেহেতু প্রশ্ন করেছে, আমার তো একটা অ্যান্সার করতে হবে। তো অ্যান্সার করতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে হিসাব সমীকরণটাকে আরেকবার লিখবো, অ্যাসেটস বাবদ যেগুলো পেয়েছি সেইগুলোকে পাশাপাশি লিখে যোগ করে দেখাবো, লাইবিলিটিস গুলো যেগুলো পেয়েছি সেগুলোকে পাশাপাশি লিখে যোগ করে দেখাবো, ওনার সিকিউরিটির মধ্যে যা যা আছে এইগুলোকে জাস্ট যোগ বিয়োগ যা করার সেটা করে দেখাবো। এইটা হচ্ছে আমার প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশনের অ্যান্সার। দেখেন এইখানে সলিউশনটা আছে, প্রুফ অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশন মিন্স অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। দ্যাট মিন্স টোটাল অ্যাসেটস অফ অ্যান অর্গানাইজেশন ইজ অলওয়েজ ইকুয়ালস টু ইটস টোটাল অফ লায়াবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি। তাহলে এই ক্ষেত্রে কি কি আছে? এই ক্ষেত্রে যে কয়টা সম্পদ ছিল পাশাপাশি লিখলাম, যে কয়টা দায় ছিল লিখলাম, আর ওনার সিকিউরিটির টাকা লিখলাম। তো সম্পদগুলোর যোগফল, এই যে সামারি যেটা একদম লাস্ট লেটেস্ট সামারি পেয়েছি সেটা, ওইগুলোকে লিখলাম পাশাপাশি, লায়াবিলিটিসটার অ্যামাউন্টটা বসালাম। ওনার সিকিউরিটির মধ্যে, ওনার সিকিউরিটি কলামের মধ্যে যে যোগ বিয়োগের আইটেম যে কয়টা পাইছিলাম জাস্ট সেইগুলোকে এখানে আমরা পাশাপাশি বসালাম। এরপরে ক্যালকুলেটর ধরে যোগ বিয়োগ করেন, দেখবেন বাম পাশে 14 লক্ষ, ডান পাশে 14 লক্ষ। যেহেতু দুই পাশ সমান, তাহলে ইটস প্রুভেন দ্যাট এ ইকুয়াল টু এল প্লাস ও ই। এইটুকুই হচ্ছে আমার এডিশনাল কাজ। এই প্রুফটা কিন্তু অলরেডি আমাদের শখের মধ্যে করা আছে। তারপরেও যেহেতু একটা এডিশনাল কোশ্চেন করেছে, কিছু এডিশনাল মার্কস আমাকে দিবে, সো এই কাজটুকু আমার করতে হবে। তো এই যতটুকু আমরা করলাম, একটা কোশ্চেন আমরা মোটামুটি যতটুকু না বললেই নয়, হয়তোবা আরো বেশি বিস্তৃত, আরো বেশি সময় নিয়ে করা যেতে পারতো। কিন্তু আমার মনে হয় না যে আমরা যারা আছি এদের এর থেকে বেশি বিস্তৃত প্রয়োজন আছে। এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে কথা বলতে পারেন, কোথাও যদি এডিশনাল কোনো প্রয়োজন মনে হয় যে এখানে আর একটু কথা বললে ভালো হতো। যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাদের জন্য কতগুলো কাজ আমার এডিশনাল এখানে প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে, যদিও সলিউশনও পাশাপাশি দিয়ে রেখেছি, কিন্তু প্র্যাকটিসটা নিজে থেকে করবেন কাইন্ডলি। হ্যালো দাদা। দাদা, হ্যাঁ, এখানে যদি ইন কার্ড থাকতো, ইন কার্ড অ্যাডভার্টাইজিং কস্ট 1 লাখ টাকা ইন ক্যাশ, ঠিক আছে। এখানে ইন কার্ড দিয়ে কি বোঝাচ্ছে তাহলে? ও অ্যাডভার্টাইজিং কস্ট বাবদ আমাকে 1 লাখ টাকা খরচ হয়েছে। তার মানে কি আমার ক্যাশ টাকা চলে গেছে 1 লাখ টাকা, আর ওনার সিকিউরিটি আপনার হচ্ছে হয়েছে, ক্রেডিট হয়েছে। হুম। ইনকার্ড শব্দটার মিনিংটা কি বোঝাচ্ছে? ইনকার্ড, ইনকার্ড অ্যাডভার্টাইজিং কস্ট। ইনকার, ইনকার মানে হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটা। আচ্ছা আচ্ছা। এখন এই যে যে অ্যাডভার্টাইজিং বাবদ যে ঘটনা, এই ঘটনাটা ঘটেছে, এটা ক্যাশে ঘটেছে। এটা হচ্ছে বিষয়। হুম এটা মানে ট্রানজেকশন সাজানোর কিছু ল্যাঙ্গুয়েজ থাকে না, হুম। উম, এইটা হচ্ছে সেই টাইপের একটা ল্যাঙ্গুয়েজ ইনকার্ড। আপনি দেখবেন আহ, এই যে অন অ্যাকাউন্ট পেয়েছিলাম না, এখানে আমরা একটা কথা, অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে হ্যাঁ। হচ্ছে বাকিতে। আবার বাকি এটা এক রুট পাবেন, ACCRUET, এক রুট। মানে এটা এক হচ্ছে জাস্ট ওই লেনদেন ঘটনাগুলোকে লেনদেন প্যাটার্নে সাজানোর জন্য কতগুলা স্পেশাল ওয়ার্ড এখানে আমরা নতুন করে দেখব। যে এই শব্দগুলোকে আমরা হয়তোবা আমাদের প্রত্যেক জীবনে অন্য অর্থে ব্যবহার করি বা অন্য ভাবে ব্যবহার করি, এইখানে এসে মনে হবে যে কেমন যেন হয়ে গেল। আচ্ছা, এক রুটটা মানে কি তাহলে? এক রুট মানে ওই এক যে রুট, বাকিতে। হ্যাঁ বাকিতে, মানে বাকিতে আমি সেবা দিয়েছি, তার কাছ থেকে টাকা পেয়েছি। বাকিতে সেবা দিয়ে দিলে টাকা পরে পাওয়া যায়, ওই সাথে সাথে আসলে পাওয়া যাবে না।
আচ্ছা স্যার। মানে এক রুট যেখানে থাকবে সেইখানে দেখবেন যে আহ, ওই লেনদেনের মধ্যে ওই তারিখের মধ্যে ওই ঘটনাটা আছে বাকি, ওইটার টাকা পরবর্তীতে পাওয়া যেতে পারে, যেমন এইখানে যে 15 তারিখে টাকা 25 তারিখে এসে পেলাম, এরকম হতে পারে। হুম। এক ক্রোড যদি থাকে তাহলে কি আমি অ্যাকাউন্ট রিসিভেবল দেব? হ্যাঁ হ্যাঁ, ওই সময়ে মানে যে ঘটনা, এই যে যেমন আহ, এই যে এক এক 1 লক্ষ টাকা বিল্ড বলছিলাম না আমরা 15 তারিখে, হুম 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 এইখানে বলতে পারে 1 কোটি টাকা 1 লাখ। হুম। এইখানে তখন বলতে পারে যে 1 কোটি টাকা 1 লাখ, এই পুরোটা এভাবে না লিখে। মানে এইখানে আমার মিনিংটা হচ্ছে, অন্তর্নিহিত মিনিংটা কি আছে এইটা ফাইন্ড আউট করতে হবে। অনেক সময় দেখা যাবে যে জাস্ট শাব্দিক অর্থে কনভার্ট করলে যা আসে তা দিয়ে লেনদেন করা যাচ্ছে না বা হিসাবভুক্ত করা যাচ্ছে না। তো মোস্টলি আমাদের রিলেভেন্ট ওয়ার্ডই থাকবে আমাদের তার ওই। মানে দাদা, তাহলে বিল 1 লাখ টাকা ইজ বিল টু কাস্টমার্স অন অ্যাকাউন্ট, এখানে যদি লেখা থাকতে হতো যে এক 1 লাখ টাকা অন অ্যাকাউন্ট, মানে 1 লাখ টাকা এক ক্রোড যদি থাকে, বিল না থেকে যদি 1 ক্রোড থাকতো তাহলেও তো হইতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এক রুট দিয়ে বকেয়াকেই মিন করবে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। জি দাদা। তাহলে এই যে যে দুইটা এডিশনাল প্র্যাকটিসের ম্যাথ দেওয়া আছে, সাথে সলিউশনও দেওয়া আছে, তো নিজেরা একটু সলভ করবেন এটাকে। এইটার মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা প্রথমেই সেই কথা আলোচনা করব নেক্সট ক্লাসে, আর না হলে আমরা পরের টাইপের অঙ্কে চলে যাব। আর একটু আবারও আহ, আমরা একটু রিপিট করে ফেলি। লেনদেন এইটা বোঝার জন্যে আমাদের যে সমস্ত বিষয়কে মাথায় রাখতে হবে, বা লেনদেন হতে গেলে আমরা যে ক্রাইটেরিয়াগুলোকে অবশ্যই ওর মধ্যে থাকতে খুঁজবো বা ওর মধ্যে থাকতে হবে, এরকম 4টা পয়েন্টের কথা বলেছি। আর যদি এটা থিওরিটিক্যাল কোশ্চেনে অ্যান্সার করতে হয় তাহলে আমরা 7টা পয়েন্টে আলোচনা করব ওই থিওরি কোশ্চেনটা, সেটা হচ্ছে এইখানে। এবং এর জন্য আলাদা করে কিন্তু আপনাদের নোট পড়ার মনে হয় না দরকার আছে, এই 4টা পয়েন্টের আলোকেই কিন্তু এই পুরোটা আলোচনা করা সম্ভব, এই 7টাকেই ভাগ ভাগ করে আলোচনা করা সম্ভব। তারপরও দুইটা একটা জিনিস একটু আবার বলে যাই এখানে। দ্বৈত সত্তার কথাটা আমরা ওইখানে দেখছি যে কমপক্ষে দুইটি পক্ষ স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, ঘটনাগুলো একটা আরেকটার উপর নির্ভরশীল হবে এরকম না। লেনদেন হতে গেলে অবশ্যই সেটা স্বয়ংসম্পূর্ণ ঘটনা হতে হবে। এরকম হবে না যে অমুক যদি আহ, এই কাজটা করে তাহলে এটা লেনদেন হবে, বা অমুক যদি এই কাজটা করে তবে আমি তাকে বেতন দিব, এরকম শর্ত সাপেক্ষ কোনো ঘটনা থাকতে হবে পারবে না। তাহলে স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র হতে হবে লেনদেন হতে গেলে। দৃশ্যমানতা, লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে। শুধু দৃশ্যমান অদৃশ্যমান না, স্পর্শনীয় অস্পর্শনীয়ও হতে পারে। যেমন আসবাবপত্রের অপচয় হলো, এটা দৃশ্যমান কোনো ঘটনা ঘটে না এখানে, কিন্তু তারপরেও অপচয় হয়ে যায়। ঐতিহাসিক ঘটনা, আমরা যে একটু আগে যে অঙ্কটা দেখলাম ওইখানে একটা ঐতিহাসিক ঘটনা আছে। যেমন 25 তারিখে যে আমরা দেখেছি, 15 তারিখে যে ঘটনা ঘটেছিল, যে লেনদেন হয়েছিল 1 লক্ষ টাকা বকেয়া ছিল, ওইটা 25 তারিখে এসে আদায় করা হয়েছে। 25 তারিখে কিন্তু নতুন করে কোনো সার্ভিস প্রোভাইড করা হয় নাই। একটা 15 তারিখের যে ঐতিহাসিক ঘটনা সেইটার রেজাল্ট আমরা 25 তারিখে আদায় করেছি। তাহলে ঐতিহাসিক ঘটনা হলেও সেটা কিন্তু লেনদেন হতে পারে। আর হিসাব সমীকরণের প্রভাব তো আমাদের আছেই। অর্থাৎ এই 3টা পয়েন্ট আমাদের ইন এডিশন, এই ম্যাথমেটিক্যালের বাইরে যে থিওরিটিক্যাল অ্যান্সার করতে এই 3টা পয়েন্ট আমরা অ্যাড করব, যেটা আমাদের এই অঙ্ক করার জন্য যে 4টা পয়েন্ট বলেছি ওইখানে এই 3টা পয়েন্ট বিবেচনা না করলেও আমরা বলতে পারি, এই 4টার ভিত্তিতে বলতে পারি যে কোন ঘটনা লেনদেন কোন ঘটনা লেনদেন নয়। তাহলে আজকে এ পর্যন্তই থাকি আমরা। আগামী ক্লাসে
আর নেক্সট ইয়া থেকে শুক্রবারে আমাদের নতুন শিডিউল আসবে, সেখানে থিওরি সাবজেক্টেরও ক্লাস আমরা শিডিউল করছি। যাদের থিওরি ক্লাস করতে হচ্ছে, যে সাবজেক্টে করতে হবে, কাইন্ডলি একটু আগে নোট দিবেন, সেইভাবে আমরা প্ল্যানটা সাজাবো।